হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে হাজির করতে চলেছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নন টেকনিক্যাল পদের জন্য গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা হয়। তোমাদের এই ভিডিও তোমাদের সামনে এনেছি গ্র্যাজুয়েট লেভেলে 5-6-25 তারিখে হওয়া যে 3টে শিফটে পরীক্ষা হয়েছিল, তা দুটো শিফটে 3টে করে 6টা ভিডিও ইতিমধ্যে ছেড়েছি। যদি না দেখে থাকো অবশ্যই তোমরা দেখে নিও। আজ থার্ড শিফটের ফার্স্ট পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। টেকনিক্যাল গ্রেডের পরীক্ষা যাদের ITI পাস থাকে বা ওই সমতুল্য কোনো ডিপ্লোমার থাকে, তারা অবশ্যই টেকনিক্যাল গ্রেডের পরীক্ষা তারা আলাদা অ্যাপ্লিকেশন হয়, কিন্তু এটা নন টেকনিক্যাল গ্রেড সেসব সার্টিফিকেট লাগে না। তাদের জন্য পরীক্ষা হয়। ম্যাথ থাকে, জিআই থাকে, জিকে থাকে। ম্যাথ থাকে 30টা প্রশ্ন, 30 নম্বর। আমি সেই ম্যাথের 30টা প্রশ্ন প্রতি শিফটের জন্য আমি 3টে পার্টে ভাগ করেছি। বাছাই করা কয়েকটি অঙ্ক তোমাদের সামনে আমি এনেছি এবং বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ যেগুলো RRB NTPC পরীক্ষায় পড়েছে বেছে বেছে 3টি পার্টে আমি তোমাদের সামনে হাজির করছি। ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলি, যদি তোমরা এই ভিডিওতে নতুন হও, এই চ্যানেলে নতুন হও, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার লাইক করে আমাকে উদ্বুদ্ধ করো। শুরু করা যায় RRB NTPC গ্র্যাজুয়েট লেভেলের 5-6-25 তারিখে হওয়া থার্ড শিফটের প্রথম পার্টের অঙ্ক। 1 নম্বর হচ্ছে নিম্নলিখিত তথ্যের গড় নির্ণয় করো, মিন নির্ণয় করো। 1 নম্বর হচ্ছে মার্কস দিয়েছে, এটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস, ছাত্র সংখ্যা এবং তাদের মার্কস বলেছে। 19 মার্কস পেয়েছে এমন ছাত্র হচ্ছে 63, 36 মার্কস পেয়েছে এমন ছাত্র 62, 60 মার্কস পেয়েছে এমন ছাত্র হচ্ছে 59, 69 পেয়েছে এমন মার্কস হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 17, আর 85 মার্কস পেয়েছে এমন নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 70। আমি যদি এটাকে x ধরি, এটাকে যদি f ধরি, তাহলে মিন নির্ণয়ের সূত্র কি? মিন নির্ণয় x বার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সামেশন fi xi ডিভাইডেড বাই ক্যাপিটাল N, যেখানে এই সূত্রে আমরা জানি যেখানে ক্যাপিটাল N ইজ ইকুয়াল টু সামেশন f, এখানে i ইজ ইকুয়াল টু 1 to n, এই সূত্রটা আমরা জানি। তাহলে fx করতে গেলে কী হবে? এটা x, এটা f, এটার সঙ্গে গুণ করতে হবে, এটা বয়ে আছে, তার প্রত্যেকটা গুণ করতে হবে। আর n হচ্ছে সামেশন f, তার মানে স্টুডেন্ট সংখ্যাটাকে যোগ করতে হবে। এইটা হচ্ছে আমাদের কাজ। এইবার দেখো তোমাদের fx 19-এর সঙ্গে 63 গুণ, 36-এর সঙ্গে 62 গুণ, 60-এর সঙ্গে 59 গুণ, এবং ফিগারগুলো দেখো এমন যে মুখোমুখি করবে সেরকম উপায় নেই। তাহলে তোমাদের প্রথমে জানতে হবে যে এরকম দুটি সংখ্যা থাকবে যেটা 2 লাইনে করা, 1 লাইনে কীভাবে করতে হয় তার সংক্ষিপ্ত ট্রিক্স তোমাদের জানতেই হবে, তা নাহলে 2 লাইন ধরে অঙ্ক করতে সময় লাগবে। দেখো একটা অঙ্ক করে শেখাচ্ছি 19 এবং 63 গুণ। তাহলে fx করতে সামেশন fx করতে গেলে তাহলে fx হচ্ছে তোমার হচ্ছে তাহলে 19-এর সঙ্গে 63-র গুণ করতে হবে, তাই তো? এই একটা গুণ আমি ডিটেল তোমাদের আস্তে আস্তে বোঝাচ্ছি, তারপর ধীরে ধীরে তোমাদের বুঝতে হবে। দেখো এটার সঙ্গে এটা গুণ করতে হবে, 3 লং 27, হাতে থাকে 2। তারপরে কি করতে হবে? এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করে যোগ। তার মানে 3 একে 3, 6 লং 54, 54 3 কত হয় 57, হাতে 2 ছিল, 57 দিয়ে কত হয় 59, 59-এর 9, হাতে থাকে 5। এইবারে 6 একে 6, এইটা গুণ করতে হবে, 6 আর 5-এ কত হয় 11, 1 লাইনে গুণ। কী হলো? আমি স্লো মোশনে আরেকবার দেখাচ্ছি।
3 লং 27, হাতে থাকে 2। এবার ক্রস গুণ, দুটো সংখ্যার ক্রস গুণ। 3 একে 3, 6 লং 54, 3 এ 57, 2 এ 59, 9 হাতে থাকে 5, 6 একে 6, 5 এ 11, 1197। বোঝা গেল? এইভাবে প্রত্যেকটা গুণ তোমার এক লাইনের মধ্যে কুইক করতে হবে। তাহলে এফএক্স বার করার জন্য আমাদের কি করতে হবে? তাহলে সামেশান এফআই এক্সআই সেটা কত হচ্ছে? তাহলে মুখোমুখি গুণ করতে হবে। এটার সঙ্গে গুণ করে কত হচ্ছে? 3 লং 27, হাতে থাকে 2, 3 একে 3, 6 লং 54, 57, 2 এ 59, হাতে থাকে 5, 6 একে 6, 11, যোগ 6 দুগুণে 12, হাতে থাকে 1, 3 দুগুণে 6, 6 4 36, 6 42, 1 এ 43, হাতে থাকে 4, 3 6 18, 18 4 22, যোগ এবারে এখানে যেহেতু শূন্য আছে, আমি ওই জায়গায় যাব না, এটা কম হবে, পাশে শূন্য বসিয়ে দিলাম, তাহলে 6 দিয়ে গুণ হয়ে গেল। তাহলে এখানে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। 6 লং 54, হাতে থাকে 5, 5 6 30, 34, যেটা আগে হবে সেটাকে আমি অবশ্যই গ্রহণ করব। এইবারে দেখো 17 নামটা সরাসরি করলে দিলে হবে। এখানে যে 17 নামটা যে সরাসরি পারও করে দাও। 9 17 153, হাতে থাকে 15, 6 17 102, আর 15 কত? 117। সুতরাং যেটা আমার তাড়াতাড়ি হবে সেটা আমি করে দেবো। 17 নামটা যদি পাই, 9 17 153, হাতে থেকে 15, 6 17 102, 117। এখানেও তাই দেখো 70 আছে, একটা শূন্য দিয়ে দিলাম, 7 নামটা দিয়ে দেবো। 5 7 35, হাতে থাকে 3, 27 56 59, 56 59 ডিভাইডেড বাই 59, 56 59। এবার দেখো এইগুলোর যোগ করে দেবো। সামেশান এন মানে হচ্ছে এগুলো যোগফল। তো যোগ করে দিই। 7 9 7 16, 16 দিয়ে 18, 21, 5 14 21, হাতে থাকে 2, 9 10 15 21 27, 271। বুঝতে পারছো? 5 14 21, 9 10 15 21 27। এটা ছাড়া উপায় নেই। তোমাদের একটা দুটো অঙ্ক বড় দেবে, ঘাবড়ালে চলবে না। সেই সময়টা অন্য অঙ্ক দিয়ে পুষিয়ে নিতে হবে। 0 3 3 2 5, 7 12, হাতে থাকে 1, 6 7 13 17 20, 9 29, হাতে থাকে 2, 9 2 11, 1 12, 4 16, 2 18, 1 19, হাতে থাকে 1, 1 5 1 6, 1 7 10 12, 1 13, তাহলে 2271। 271 এইটা হলে 139 92। দেখো কোনো জায়গা ভুল হয়েছে কিনা বা এ হচ্ছে কিনা সেটা তোমাকে দেখে নিতে হবে। আরেকবার আমি দেখে নিচ্ছি, কেন না হলে এখানে কোনো জায়গায় কিন্তু মিলবে না। দেখি একবার দেখে নিই, তাহলে আরেকবার আমি কারেকশানের সুযোগ পাবো। 139 গুণটা একবার দেখে নিই। 3 লং 27, হাতে থাকে 2, 3 একে 3, 6 লং 54 57, 2 59, 6 একে 5 11। ঠিক আছে। 6 দুগুণে 12, হাতে থাকে 1, 3 দুগুণে 6, 6 36, 6 42, 1 43, 3 6 18, 2 22। ঠিক আছে। এখানে শূন্য বসিয়ে দিলাম। 6 লং 54, 5 6 30, 6 লং 54, হাতে থাকে 5, 5 6 30, 5 35। আচ্ছা ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে। ভুল করলে চলবে না, আমি ওই জন্যে দেখছি ঠিকঠাক আছে কি না। 6 লং 54, হাতে থাকে 5, 5 6 30, 35, 17 9 7 153, হাতে থেকে 15, 6 7 102, 117। আর এখানে কত? 0 5 7 35, 27 56, 56 আর 3 59। ঠিক আছে। এখানে বলেছে 0 3 3 2 5, শুধু 12, হাতে থেকে 1, 6 7 13 17 20 20 9 29, হাতে থেকে 2, 9 2 11 12 17 17 9 19 19 1 20। আচ্ছা 20, হাতে থাকে 2, 7 8
8 3 11, 13, 14, 140, 92। এবার একে ভাগ করব। আশা করছি ভুল নেই, ঠিক করে নিয়েছি। এটা কত দিয়ে খাচ্ছে? 5 দুগুণে 5 দিয়ে খেতে পারে, দেখি। 5 একে 5, 5 7 35, 7 একে 3, 5 দুগুণে 10, 13। 5 একে 5, 5 7 35, 5 দুগুণে 13, 4, 5 কত 10, 4 শূন্য হয়ে গেল 42। তাহলে 2 দিয়ে খাটছে, হ্যাঁ মিলে গেল। 2 একে 2 54, 52। দেখ কোন অপশানে আছে? এই অপশানে। এটা একটু সময় যাবে, একটা দুটো অঙ্ক সময় দেবে, পরবর্তী অঙ্কগুলো গেলে তোমাকে সত্যি এখানে কিছু করার নেই, এখানে গুণ করে তোমাকে করতেই হবে। এবার 2 নম্বর অঙ্ক দেখো। দুটি পাইপ এ ও বি যথাক্রমে 12 ঘন্টা 10 ঘন্টায় 7800 লিটার একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে। আগে বলি যে তোমরা অঙ্কগুলো মানে একদম ভিডিও স্টপ করে দিয়ে এগুলো টুকে নেবে, তারপর দেখবে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি তাদের একই সঙ্গে খুলে দেওয়া হয় তাহলে 8800 লিটার 8800 লিটার ভর্তি করতে পারে। ডবল ভর্তি হয়ে গেছে, একটা ভর্তি কেটে দিচ্ছে। যদি তাদের একই সঙ্গে খুলে দেওয়া হয় তাহলে 8800 লিটার ভর্তি হতে পারে এমন একটি খালি ট্যাঙ্ক। একটি ট্যাঙ্ক। আচ্ছা, আগের লাইন ঠিক ছিল। তাহলে 8800 লিটার ভর্তি হতে পারে এমন একটি খালি ট্যাঙ্ক কত ঘন্টা ভরা যাবে? আগে দেখতে হবে পাইপে ভর্তি করার গতিবেগটা কত, ঘন্টায় গতিবেগটা কত। তাহলে এই পাইপ 12 ঘন্টায়, 12 ঘন্টায় ভরে 7800 লিটার। 1 ঘন্টায় ভরে কত? 7800/12 বোঝা গেল। আর বি পাইপ 1 ঘন্টায় ভরে কত? 7800 /10। তাহলে দুটি পাইপ যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে তাদের গতিবেগ কত, তাদের একসঙ্গে কত তাহলে ভরতে পারে? তাহলে এ ও বি মিলে কত করতে পারে? 1 ঘন্টায় 7800/12 যোগ 7800/10। তাহলে এখানে আমি 7800টাকে কমন নিই। কীভাবে করছি দেখো, 1 12 যোগ 1 10 ইন্টু, বলেছে দুটো ভগ্নাংশ থাকলে আমার লসগু করার দরকার নেই। এটাকে কি করব? 12 আর 10 যোগ করলে কত হচ্ছে? 22। 12 আর 10 যোগ করলে কত হচ্ছে? 22 ডিভাইডেড বাই এখানে 12 গুণ 10। তাহলে করলে হয়ে যাবে। এখানে শূন্য কাটছে, এখানে শূন্য কাটছে, আর থাকছে কি এখানে 11, এখানে হচ্ছে 6, 6 13 78 130। তাহলে 13 11 গুণ করলে 143, 1430। ঠিক আছে, 1430 লিটার পার ঘন্টা। দুটো অ্যাকশন খুলে দিলে এটা হবে 1 ঘন্টায় ভরে। ঠিক আছে, লিটার পার ঘন্টা। এইবারে দেখো, এইবার ট্যাঙ্ক কত? 8800 লিটার ভর্তি ট্যাঙ্ক হতে পারে এমনটা খালি ভরতে কত ঘন্টা লাগে? তাহলে দেখো, এত লিটার ভরে তারা 1 ঘন্টা, একসঙ্গে খুলে দিলে এত লিটার ভরে 1 ঘন্টায়। তাহলে এত লিটার ভরে কত? তাহলে সময় লাগছে কত? সময় লাগছে দেখো 1430 লিটার ভরে 1 ঘন্টায়, এরকম কি করে নেবো। আর 1 লিটার ভরে কত? আর 8800 লিটার ভরে কত? এইটা হচ্ছে। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল। তারপরে হচ্ছে দেখো 143, 13 কে 13 143। তাহলে ভাগ করলে হচ্ছে এখানে তোমার 73 আছে, 73 আছে। এখানে তোমার কত হবে? 72 এবং এটা 72 এবং এখানে 12 এবং 10 আছে, ঠিকই আছে 22। আর এখানে 12 ইন্টু 10, আর এখানে হচ্ছে 7800, এখানে হচ্ছে 8800, ঠিকই আছে। 1430 লিটার এখানে কাটাকুটি গেলে 143/880। তাহলে 880/143। আর কি আছে? তাহলে কাটাকুটি যাবে, দেখো 11 দিয়ে কাটছে, 13, আর এখানে কত হচ্ছে? 80। তাহলে আছে 80/13। তাহলে কাটাকুটি করেছে 80/13। দেখো 80/13 কোন অপশানে আছে? 4 নম্বর অপশানে আছে। বুঝতে পারছো? এখানে এই জায়গাটা বুঝতে হবে। এখানে তোমার
তুমি এখানে ভাগ করে পয়েন্টে করে নিয়ে যেতে পারো, তো সবচেয়ে কাছাকাছি হবে, সময় কম যাবে। 78 যদি কমন নাও, আর এখানে যে লসও করলেও সময় যাবে, লসও করার দরকার নেই। দুটি ভগ্নাংশের ক্ষেত্রে তখন কী হবে, এই দুটো যোগ করে ফেলে দিলাম, আর নিচে 12 × 10 গুণ করে কাটাগরি করে এত লিটার পার ঘন্টায় যাচ্ছে। 850 লিটার ভর্তি করতে কত সময় লাগছে? 80/13 ঘন্টা সময় লাগছে। নেক্সট অঙ্কে চলো, 3 নম্বরে দেখো। 3 নম্বর অঙ্কে চলো, দেখো কোনো একটি ট্যাক্সি স্ট্যান্ড থেকে দুটি ক্যাব প্রতি ঘন্টায় 54 কিলোমিটার গতিবেগে যাত্রা শুরু করে 29 মিনিট পর যায়। এই অঙ্ক দেখা যাচ্ছে যে পরবর্তী পরীক্ষাগুলোতেও এই সব অঙ্কগুলো ঘুরিয়ে ফিরে এসেছে এবং এটা কমন অঙ্ক তোমাদের কাছে। উভয় ক্যাব একই দিকে যেতে থাকে, অপর দিক থেকে এক ব্যক্তি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাত্রা শুরু করে 12 মিনিট পর ক্যাব দুটির মধ্যে সাক্ষাৎ করে। ব্যক্তিটির গতিবেগ কত? দেখো ক্যাবের গতিবেগটা বলে দিয়েছে 54 কিলোমিটার প্রতি ঘন্টায়। ব্যক্তিটির গতিবেগ নেই, তাহলে আপেক্ষিক দুদিক দিয়ে এলে কী হয়, তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগ যোগ হয়, আর দুটি যদি একই দিকে যায় আপেক্ষিক গতিবেগ কী হয়, মাইনাস হয়। দুদিকেই যাচ্ছে, তাহলে ব্যক্তিটির গতিবেগ কত জানি না। তাহলে ব্যক্তিটির গতিবেগ তল কত হচ্ছে, এক্স ধরে নিলাম, আর ক্যাব দুটির গতিবেগ কত হচ্ছে 54। এই দুটো হচ্ছে তোমাদের দুটির মধ্যে হচ্ছে আপেক্ষিক গতিবেগ। এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ, সূত্র আছে। তাহলে ক্যাবটা 29 মিনিটে কত পাওয়া যায়? দুটি ক্যাব 29 মিনিটে কত যায়? তাহলে 60 মিনিটে যদি 54 কিমি যায়, 1 মিনিট যায়, আর 54 মিনিটে যাচ্ছে কত? তাহলে এটা হচ্ছে তোমার 54 মিনিটে এত কিমি পথ যাচ্ছে। তাহলে এটা হচ্ছে দূরত্ব, মোট হচ্ছে ডিস্ট্যান্স বা দূরত্ব তৈরি হচ্ছে। তো এখানে সূত্র আছে। তাহলে আপেক্ষিক গতিবেগ সমান সমান, এইবারে মোট ডিস্ট্যান্সে কত, এটা কত করলে 29 হবে। 54 নয়, এটা 29 মিনিটে যাচ্ছে কত? তাহলে গতিবেগ কত হচ্ছে 54/60 × 29, এটা ডিস্ট্যান্স, আর ডিভাইডেড বাই মানুষটি কত মিনিট যাচ্ছে সেটাকে ঘন্টায় ট্রান্সফার করব। তাহলে ঘন্টায় নিয়ে গেলে 12/60, এইটাই সূত্র। তাহলে আপেক্ষিক বললাম, আপেক্ষিক গতিবেগ সমান সমান, তাহলে ক্যাব দুটো 29 মিনিটে কত পথ যাচ্ছে সেটাই দূরত্ব ডিভাইডেড বাই ব্যক্তিটি 12 মিনিটে যাচ্ছে। তাহলে কত সময় ধরে যাচ্ছে, তাহলে 12 মিনিট সময় ধরে যাচ্ছে, সেটাকে ঘন্টায় নিয়ে গেলাম, এটাকে ক্যালকুলেশন করব। তাহলে দেখো 54 × 29 ডিভাইডেড বাই 60 × 60/12, 60 কেটে গেল, আর এখানে হচ্ছে তোমার 6 × 54, 6 × 12, তাহলে কত হচ্ছে 9 × 81, 9 × 18, 2 × 26/2। পয়েন্টে নিয়ে গেলে কী হবে, 9 × 81, 9 × 18, 26, 13, 130.5, 260, 61। তাহলে এক্স এর মান কত? অতএব এক্স সমান সমান 130.5 ডিভাইডেড বাই মাইনাস, এখানে চলে গেলে মাইনাস পয়েন্ট, তাহলে 0.5, 4 কত 6, 6, 7, 76.5। তাহলে মানুষটির গতিবেগ কত? 76.5। 3 নম্বর অপশানে আছে। বুঝতে পারছো? এই অঙ্ক ভালো করে বুঝে নাও। 4 নম্বর, আচ্ছা 4 নম্বর এবং 8 নম্বরটা একসঙ্গে করব, তার আগে 5 নম্বরটা করি। আমি 5 নম্বরটা 4টা পরে করছি। 4 আর 1 প্রায় একই গোত্রের অঙ্ক, একসঙ্গে করলে তোমাদের সুবিধা হবে, তোমাদের মানে মজা লাগবে। দেখো 5 নম্বরে, যদি দুটি সংখ্যার অনুপাত 17:6 হয় এবং তাদের লসাগু গসাগুর গুণফল 102 হলে তাদের লসাগু এবং গসাগুর অনন্যকের যোগফল কত? তাহলে দুটি সংখ্যা কি কি? একটা হচ্ছে সংখ্যা হচ্ছে 17x, আর একটা হচ্ছে 6x। দুটি লসাগু কত? তাহলে 6 17 কত হচ্ছে লসাগু হচ্ছে, এদের লসাগু কত হচ্ছে 102x, 6 17 2, আর x এর কমন হচ্ছে, আর এদের গসাগু কত হচ্ছে x। শুধু কমনটা নিতে হবে, কমনটা হচ্ছে x। তাদের গুণফল বলেছে 102। তাহলে দেখো 102x × x সমান সমান 102, বা x² সমান সমান 102/102 সমান সমান 1, অতএব x সমান সমান 1, x সমান সমান 1। তাহলে x এর মান 1 বেরিয়েছে,
তাহলে লসাগুটা কত হবে? লসাগুটা হবে 102 আর গসাগু কত হচ্ছে 1। এবার তাদের অনন্যকের যোগফল চেয়েছে, তাহলে 102 এর অনন্যক কত? 102 আর 1-এর অনন্যক তো 1, তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে? 1 যোগ 102 যোগ 102 সমান সমান 103/102। কোন অপশান আছে দেখো? 103/102 3 নম্বর অপশানে আছে। বোঝা গেল? এটা তোমার লসাগু কীভাবে হয় এর থেকে বের করে তার অনন্য বার করতে হবে, অনন্য বের করে যোগ করলেই তোমার হয়ে যাবে। যখন দেখছো যে দুটি সংখ্যার অনুপাতে গুণফলটা যখন এই লসাগু গুণফলের সঙ্গে সমান হয়ে যায়, তখন এক চান্সেই তুমি বের করে নেবে যে এই লসাগু গুণফলের সঙ্গে 1 যোগ করে নেবে, করে নিয়ে এটাকে নিচে আনবে, তাহলে উত্তরটা বেড়ে যাবে। তাহলে 102 যোগ 1 সমান 103 ডিভাইডেড বাই 1, 102। এবারে 6 নম্বর অঙ্ক। এইবারে 6 নম্বরে অঙ্কটা দেখো, কোন অনুপাতে বৃহত্তম বলো। দেখো 41:64, 50:59, 26:90 আর 40:70। কারণ ট্রিক্স করে অঙ্কগুলো করতে হবে, শুধু ভাগ করে গেলে অনেক সময় লেগে যাবে। দেখো 41:64, দেখো আমি কী করছি, দেখো 64, এটাকে আমি অনুমান ভিত্তিক করব। কী হবে দেখো, একটা পয়েন্টে নিয়ে যাব, 4টাকে বাদ দিলাম, 1টাকে বাদ দিলাম, এখানে 4 আর 6 থাকে। তাহলে এখানে যদি আমি পয়েন্ট করি, তাহলে পয়েন্ট করলে এখানে 40 আসছে, তাহলে 6 7 42 হয় 6 হবে, নয় 5 হবে। আমি এখানে 5 আনছি, 0.5 আনছি। যদি এবারে এখানে 8.5 আসে, তাহলে তখনই এটা বিবেচনা করার ব্যাপার আছে। এই টাকাটা রাখলাম, এটা হলে এখানে 0.5 হবে। পরেরটা দেখো 50:59, তাহলে এখানে 9 শূন্য বাদ দিলাম, তাহলে কি হচ্ছে এখানে কিন্তু 59 এখানে তোমার হচ্ছে পয়েন্ট করলাম, এখানে যদি পয়েন্ট করে যদি শূন্য আনি তাহলে কত 9 মতো যাবে। তাহলে এখানে যদি পয়েন্ট এখানে কাছাকাছি হচ্ছে 9 যাবে। দেখো এখানে 0.5 0.9 এখানে তফাৎ হয়ে গেল। এইবারে দেখো 26:90, তাহলে 0 6 বাদ দিলাম, মানে 2 আছে 9 আছে, তাহলে 0.20 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18, দেখো 0.2। এইবারে দেখো 40:70, আমি 0 বাদ দিলাম, 4 আর 7 আছে, তাহলে এখানে কত হচ্ছে পয়েন্ট, এখানে 5 7 35, 6 7 42, 5 7 35। আমার এখানে বলেছে বৃহত্তম সংখ্যাটা কত। বৃহত্তম সংখ্যাটা আমি পেয়ে গেছি। দেখো বৃহত্তম সংখ্যাটা কত 9 আছে। এখানে দুটোর মধ্যে কনফিউশন ছিল, কিন্তু সবচেয়ে বড় কথা 0.9, পয়েন্টে পরে 9, এইটা বড় হয়ে আছে। সুতরাং বৃহত্তম সংখ্যা আমি নিশ্চিন্তে এটা বলবো 15:59। তার কারণ হচ্ছে দেখো এখানে আমি মুখোমুখি করবো, আমি যদি এখানে ভাগ করি, আমি যদি সত্যি বাস্তব নিয়ে ভাগ করি 64 আর এখানে 41, যদি এখানে ভাগ করে দিই, এটা তো ভগ্নাংশ করলে কী হয় 41/64 হচ্ছে। তো 64কে যদি আমি 41 ভাগ করি 0.0, তাহলে 64 এখানে 6 দিয়ে 4 24, 6 37, হ্যাঁ এখানে 6 হয়ে যাচ্ছে, এখানে 6ও হয়, তাহলে 0.6, 4 24, 6 38, তাহলে 0.6 হচ্ছে। আর 50:59 দেখো আমি তোমাকে বিস্তারিত দেখাচ্ছি কেন ওটা আমি করলাম, ওটা মুখোমুখি করলাম। 0.0 এখানে 9 হচ্ছে, 9 হলে সামথিং হবে, তাহলে এখানে 0.9 হচ্ছে। আর 26/90, 90কে 26 দিয়ে ভাগ করলে দেখো 0.0, তোমাদের কোনো একটা 3 হচ্ছে, 2 হলে সামথিং হবে, 0.2 করেছি। আর এখানে 40-এর 7 মানে 7, 7কে 4 দিয়ে 7 ভাগ 6 7 5 7 35, 5 এখানে সামথিং, তাহলে দেখো 0.5। আমার সবচেয়ে বড় 0.9 হয়েছে, তাহলে পয়েন্টে পড়ে যে ঘরটা বড় হবে সেটাই সে বড় হবে, 1 ঘর করে যে রেখেছি। তাহলে 1 ঘর করে যদি কাছাকাছি হতো, এখানে যদি 0.9, এখানেও 0.9, এখানেও তাহলে আর একটা ঘর বাড়াতে হতো। এখানে এক চান্সে 0.9 হচ্ছে, তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে এটা
পরীক্ষা হলে কিন্তু এইভাবে ভাবতে ভাগ করবো না। আমি আরেকবার বোঝাচ্ছি তোমার এটার জন্য, যে 41 64 আমি একটা বাদ দিলাম, তাহলে এখানে 4 এখানে 6, তাহলে এখানে হলো 6 7 42 বা 6 36 কাছাকাছি যাচ্ছে। এখানে একটা বাদ দিলাম, এখানে 0 বাদ দিলাম, তাহলে এখানে 5 কে 5 প্রায় একই জায়গায় যায়, তাহলে এখানে 0.9 হচ্ছে, হয় 1 হবে না 0.9 হবে, এর কাছাকাছি জায়গা হবে। আর এখানে এত 0, এখানে 6 বাদ দিলাম, তাহলে 2 আর 9 হচ্ছে, তাহলে পয়েন্ট করলে কত হবে, 9 দুগুণে 18, 0.2 হবে, তাই করলাম। এখানে 0 0 কেটে দিলে এখানে 4 আর 7 হচ্ছে, 6 7 42, 5 7 35, আমার কাছাকাছি কোনোটাই নেই, 0.9 আছে, তাহলে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে এটা। এখানে মুখোমুখি কিন্তু করা যায়, এটাই আমি ভাগ করে দেখিয়েছি, প্রমাণও করিয়ে দিলাম। 7 নম্বর, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 51 মিনিটে 10.2 কিমি যায়। স্থির জলে নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগের অনুপাত 7:6। স্রোতের প্রতিকূলে 17.7 কিমি, স্রোতের অনুকূলে 66.3 কিমি যেতে নৌকাটি মোট কত সময় নেবে? দেখো, স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগটা কী হয়, নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বাদ দিলে যে স্রোতের প্রতিকূলে কত যাচ্ছে নৌকার গতিবেগটা পাওয়া যায়, আর দুটো যোগ করলে স্রোতের অনুকূলে পাওয়া যায়। তাহলে প্রতিকূলটা বলে দিয়েছে 51 মিনিটে যায় 10 পয়েন্ট, প্রতিকূলে 51 মিনিটে যাচ্ছে কত, নৌকার গতিবেগ কত, 51 মিনিটে যাচ্ছে 10.2, আর 60 মিনিটে যাচ্ছে কত। তাহলে এখানে পয়েন্টের পর 2 শূন্য উঠে গেল, তাহলে এখানে 0 কাটলাম, এখানে 0 কাটলাম, এটা হচ্ছে 2 দিয়ে কাটলাম, তাহলে 12 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে দেখো, স্রোতের এখানে দুটো গতিবেগ, নৌকার গতিবেগ 7x আর 6x, 7:6, তার একটা 7x ধরলাম, একটা 6x ধরলাম। কি বললাম, স্থির জলে নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগ অনুপাত 7:6। তা ধরে নিচ্ছি যে নৌকার গতিবেগটা হচ্ছে 7x আর স্রোতের গতিবেগটা হচ্ছে 6x। তাহলে প্রতিকূলে 12 কিমি পার ঘন্টা হলে, তাহলে 7x থেকে -6x বাদ দিলে যেটা হবে সেটাই অবশ্যই 12, তাহলে x সমান হচ্ছে 12। তাহলে নৌকার স্থির জলে নৌকার গতিবেগ কত হবে, 7 গুণ 12 সমান 84, আর স্রোতের গতিবেগ কত হচ্ছে 6 গুণ 12, তার মান হচ্ছে 72। তাহলে স্রোতের অনুকূলে গতিবেগটা কত, স্রোতের অনুকূলে দুটো যোগ হবে, ওটা বিয়োগ হচ্ছে যেমন যোগ হবে, এই দুটো যোগ করে দিতে হবে, 6 156। তাহলে স্রোতের প্রতিকূলে গতিবেগটা কত হচ্ছে 156 কিমি পার ঘন্টা। বোঝা গেল? এইবারে আমার বলেছে অংশ, স্রোতের প্রতিকূলে এত কিমি, স্রোতের অনুকূলে এত কিমি যেতে মোট কত সময় লাগবে। তাহলে স্রোতের প্রতিকূলে 1 ঘন্টা যেতে কত, 12 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে কত যাচ্ছে, 12 কিমি পার ঘন্টা। তাহলে কত, এই স্রোতের প্রতিকূলে 17.7 কিমি যেতে কত সময় লাগছে। তাহলে স্রোতের প্রতিকূলে 12 কিমি যায় 1 ঘন্টা, 1 কিমি যায় 1/12, আর 17.7 কিমি যায় কত। তাহলে 3 4 12, 3 5 15, 3 লাম 27, তাহলে 59.4 ঘন্টা। বোঝা গেল? আর স্রোতের অনুকূলে যেতে সময় লাগছে কত, 1 গুণ 66.3 ডিভাইডেড বাই 156। তাহলে কত হচ্ছে, 3 দিয়ে কাটছে, 3 5 15, 3 দুগুণে 6, 3/66, 1 3, 3 দিয়ে যাবে কি 3 3 7 21 নেওয়া যাবে না, 13 যাবে কি, 13 কে 13, 17 51, 4 13 52, আর 13 1 13, 7 13 91। তাহলে 1.7, এখানে 4 13 12, 13 কে 13, 91, 7 13 91, তাহলে এখানে কত হচ্ছে 1.7/4। তাহলে দুটো যেতে মোট সময় কত লেগেছে,
একটা লেগেছে 59 5.9.4 প্লাস একটা 1.7/4 যোগ করলে কত হচ্ছে 4 7 9 16 সাথে 1 5 7/4 তাহলে কত হচ্ছে 4 19 76 1.9 কিলোমিটার। দেখো কোন উত্তর আছে 1.9 এটা উত্তর আছে। বোঝা যাচ্ছে? স্রোতের অনুকূলে গতিবেগটা কত হবে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, আর স্রোতের প্রতিকূল হচ্ছে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। আমার একটা বলে দিয়েছে স্রোতের প্রতিকূলে সময়টা কত লাগছে 12 কিমি পার ঘন্টা। আমি এবার এখানে দেখা যাচ্ছে দুটো নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ 7:6 বলে দিয়েছে, এটা 7x 6x ধরে নিয়েছি, দুটো বিয়োগ করে এটি সমান করে দিয়ে এক্সের মানটা বের করেছি। তাহলে আমার নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগটা এক্সের জায়গায় পুটকে 156 কিমি পার ঘন্টা বেরিয়েছে। তাহলে এবার তার সঙ্গে যোগ করে 156 কিমি গেলে এবার দেখা যাচ্ছে স্রোতের অনুকূলে এত কিমি যেতে কত লাগছে, এত কিমি যেতে কত লাগছে, যেহেতু যোগ করে দিলে হচ্ছে 1.9 হচ্ছে। বোঝা গেল? এবার 8 পরে 4টা করব। দেখো দেখো 8 কোনো এক দ্রব্য, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এবার এনটিপিসি পরীক্ষাটা কমন অঙ্ক। 1300 টাকায় ক্রয় করা হয়েছিল, 30% বাড়িয়ে ইয়ার মার্ক প্রাইস নির্ধারণ করা হয়। মার্ক প্রাইসের ওপর 20% ছাড় দিয়ে দ্রব্যটি বিক্রি হয়েছিল, লাভের শতকরা হার কত? লাভের শতকরা হয় মানে কি লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। আমাকে এই জায়গায় পৌঁছতে হবে, লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। আমাকে এই তথ্যটা বার করতে হবে। আমার দিয়েছে কি কস্ট প্রাইস দিয়েছে, ক্রয় মূল্যটা দিয়েছে, আমি এটা সংক্ষেপে লিখি সিপি দিয়ে দিয়েছে, সিপিটা দিয়েছে কত 1300 টাকা। তাহলে এই জায়গাটা 1300 আসবে, আমার লাভটা বের করতে হবে। তাহলে 1300 পর এবার 30% বাড়ি মার্ক প্রাইস করা হয়েছে, তাহলে 1300 ইন্টু, তাহলে এটাকে বাড়িয়ে কত হচ্ছে 135। তাহলে 135 টাকা হচ্ছে, 100 টাকা যদি ক্রস প্রাইস হয় 135 টাকা হচ্ছে মার্ক প্রাইস। তাহলে হচ্ছে তাহলে 1300 বলছি 135, তাহলে 135/100। বুঝতে পারছো এই জায়গাটা 30% বাড়ানো, ধরা নাম 30% বাড়ানো মানে ধরা যাক সিপি হচ্ছে 100 টাকা, তাহলে মার্ক প্রাইস হচ্ছে কত টাকা 135 টাকা। তাহলে 100 টাকা কস্ট প্রাইস হলে মার্ক প্রাইস 135 টাকা, 1300 টাকা কস্ট প্রাইস হলে মার্ক প্রাইস কত, আমি সেটাই করেছি। এটা কেটে নিলাম, 13 দিয়ে গুণ করছি, 5 13 65, হাতে থাকে 6, 13 13 3 13 39, 45 হাতে থাকে 4, 13 কে 13 4 17, 1755 টাকা। 5 13 65 হাতে থাকে 6, 3 13 39, 45, 13 কে 17, 1755 টাকা হচ্ছে তোমার হচ্ছে এটা কি, এটা হচ্ছে মার্ক প্রাইস, এটা হচ্ছে মার্ক প্রাইস। সিপি থেকে মার্ক প্রাইস চলে গেল। এইবার আমার বলেছে দেখো পরপর মার্ক প্রাইসের ওপর 20% ছাড় দিয়ে দ্রব্যটি বিক্রয় করা হয়েছিল। তাহলে সেল প্রাইসটা কি হচ্ছে, সেল প্রাইসটা দেখো ধরি 100 টাকা মার্ক প্রাইস, 20% ছাড় মানে হচ্ছে 80 টাকা হচ্ছে তোমার, 80 টাকা হচ্ছে সেল প্রাইস। তাহলে 100 টাকা মার্ক প্রাইস হলে সেল প্রাইস হচ্ছে 80 টাকা, তা সেল প্রাইস হচ্ছে 80 টাকা। তাহলে 100 টাকা যদি মার্ক প্রাইস হয় আর 1755 টাকা যদি হয়, তোমাকে এইভাবে পরবার করে দিতে হবে, একবার করে আবার যোগ করে বিয়োগ করে করলে সময় চলে যাবে। তাহলে এটা করলাম, এটা করলাম, এবারে এটাকে গুণ করে 10 দিয়ে ভাগ করে সুবিধা হবে আমার। 5 8 40, সাথে থাকে 4, 5 8 40, 4 44, সাথে থাকে 4, 8 5 7 8 56, 60 হাতে 6, 8 1 6 14 ডিভাইডেড বাই 10, তার মানে হচ্ছে 1404 টাকা তোমার হচ্ছে সেল প্রাইস। আবার গুণ করি 5 8 40, 5 44, 7 8 56, 60 আর 14, ঠিক আছে, বেনিয়ার 10 হলে 1404 টাকা হচ্ছে সেল প্রাইস। আমার হচ্ছে প্রফিটটা দরকার, তাহলে সেল প্রাইস থেকে যে ক্রস প্রাইসটা মাইনাস করি, তাহলে 1300 টাকা যদি আমি মাইনাস করি তাহলে সেটা বেরোবে প্রফিট, সেটাও বেরোবে লাভ। তাহলে 0 4 104 টাকা তোমার হচ্ছে লাভ। এবার প্রফিট পার্সেন্টেজ কত হবে, লাভ শতকরা কত হচ্ছে
সেটা হচ্ছে লাভ হলো 104 ডিভাইডেড বাই কস্ট প্রাইস কত হচ্ছে 1300 ইন্টু 100। এইভাবে একদম ক্যাটেগরিক্যালি তোমাকে করে যেতে হবে। 0 0 0 0 3 আসতে চলে যেতে 8 দিকে যেতে 8 তরম 104, তাহলে হচ্ছে 8% লাভের হার। দেখো 4 নম্বর অপশানে আছে, 4 নম্বর অপশানে আছে। এইভাবে তোমাকে ধরে ধরে একটা কস্ট প্রাইস থেকে তোমার চলে আসে মার্ক প্রাইস, মার্ক প্রাইস থেকে ডিসকাউন্ট বাদ দিলে হচ্ছে সেল প্রাইস। 9 নম্বর, 9 নম্বর নয়, সরি 4 নম্বর, 4 নম্বরটা করাইনি, ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক, এটাও পড়ে, তোমরা ভালো করে বুঝে নেবে। যদি কোনো বিছানার বিক্রয় মূল্য প্রাথমিক বিক্রয় মূল্য দ্বিগুণ হয় তাহলে লাভ প্রাথমিক লাভের 10 গুণ হয়। প্রাথমিক লাভের শতকরা হার কত, কী কী দিয়েছে আগে দেখি। প্রাথমিক বিক্রয় মূল্য, তাহলে দেখা যাচ্ছে যে চূড়ান্ত